১৯৬১ সালে সুইডেনের ডোরলানা প্রদেশে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ খনির দুর্ঘটনাগুলোর একটি ঘটে। মাঝরাতে এক ভূমিকম্প গ্রামের ওপর আঘাত হানে, ফলে খনির ওপরে একটি বিশাল গর্ত বা ক্রেটার সৃষ্টি হয়। ২০২০ সালের মে মাসে কিরিনা শহর সুইডেনের ইতিহাসের সবচেয়ে বড় রক বার্স্টের সম্মুখীন হয়। ভূমিকম্পে মাটি ফেটে যায় আর পুরনো শহরকে ৩ কিলোমিটার দূরে সরিয়ে নিতে হয়। কিরিনাতে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ভূগর্ভস্থ খনি, যা প্রতি বছর ১০০-এরও বেশি কম্পন সৃষ্টি করে, আর সেগুলোর কোনোটি পূর্বাভাস দেওয়া যায় না। নতুন কিরিনাতে একদল কিশোর খনির পাশে জড়ো হয়েছে মদ্যপান আর পার্টি করার জন্য। এক ছেলেটি প্রশ্বাস করার জন্য বেড়ার ওপাশে চলে যায়, যদিও তার বন্ধুরা তাকে সতর্ক করে যে ওটা নিষিদ্ধ এলাকা। তার সামনে রয়েছে এক গভীর ফাটল রেখা, যা কেঁপে উঠলে সে ভয় পেয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই আরও দুজন কিশোর বেড়ার ওপাশে যায় বন্ধুকে খুঁজতে। তারা ফাটল রেখার দিকে তাকিয়ে থাকে, আর হঠাৎ ছেলেটি তাদের ভয় দেখালে তারা প্রায় পড়ে যাওয়ার মতো হয়। রেগে গিয়ে দুজন তাকে ধাক্কা দেয় তার বাজে মজার জন্য, আর তারা লক্ষ্য করে মাটিতে কিছু পোকা ফাটল থেকে পালিয়ে যাচ্ছে। ছেলেটি চলে যেতে প্রস্তুত হয়, কিন্তু সে ফিরে তাকাতে আবার কম্পন হয়, আর ওই দুজন হঠাৎ অদৃশ্য হয়ে যায়। তখন ছেলেটি হাঁটু গেড়ে ফাটলটা পরীক্ষা করতে যায়। হঠাৎ আবার কেঁপে ওঠে মাটি, আর সে নিজেও পড়ে যায়। শহরে টাগা তার ছেলের সাইমনের জন্মদিনের কেক প্রস্তুত রেখেছে, কিন্তু সে উদ্বিগ্ন, কারণ সাইমন গতরাতে কিছু বন্ধুর সঙ্গে বেরিয়েছিল, এখনও বাড়ি ফিরে আসেনি, ফোনও ধরছে না। এদিকে খনির সেফটি বিভাগের প্রধান ফ্রিগা পাহাড়ের যন্ত্রপাতি পরীক্ষা করছিল, তখন সে একটি ফোন কল পায়। খনির কাছে হালকা ভূকম্প ঘটেছে। ফ্রিগা ব্যাখ্যা করে যে শেষ ঘটনার পর থেকে পাহাড় এখনও অস্থির, তাই এই ধরনের ছোট কম্পন স্বাভাবিক ব্যাপার। কিছুক্ষণ পর ফ্রিগা কাজ থেকে বিরতি নিয়ে একটি পুরনো পারিবারিক ভিডিও দেখতে থাকে। তখন সেও টাগা এখনও বিবাহিত ছিল, আর সাইমনের জন্মদিনের পার্টিটা দারুণ ছিল। সাইমনের শেষ টেক্সট মেসেজটি এসেছিল গতরাতে, তাতে সে ফ্রিগার ওপর খুব রাগান্বিত ছিল, কিন্তু ফ্রিগা ধরে নেয় সে এখন টাগার সঙ্গে আছে আর তাকে শুভ জন্মদিন জানিয়ে মেসেজ পাঠায়। এরপর ফ্রিগা তার প্রেমিক ডে বিয়ারকে রেল স্টেশন থেকে তুলে আনে। শহরে ফেরার পথে দে বিয়ার পাহাড়ের অবস্থা নিয়ে মন্তব্য করে, আর ফ্রিগা ব্যাখ্যা দেয় যে মানুষ ধীরে ধীরে এলাকা ছেড়ে যাচ্ছে। অবশেষে খনির কারণে স্থানীয় মাটি এতটাই ক্ষতিগ্রস্ত হবে যে এখানে কেউ থাকতে পারবে না। হঠাৎ তারা দেখে একদল প্রতিবাদী রাস্তা বন্ধ করে রেখেছে। তাদের দাবি খনি খনন বন্ধ করা হোক, যাতে মানুষ ঘরবাড়ি না হারায়। ফ্রিগা গাড়ি চালিয়ে প্রতিবাদীদের সরিয়ে দিতে থাকে, কিন্তু মাইকা থেকে যায় এবং এমনকি গাড়ির সামনে শুয়ে পড়ে, ফলে গাড়ি প্রায় তাকে ধাক্কা দিচ্ছিল। তখন ফ্রিগা গাড়ি থেকে নেমে তাকে বকাবকি করে, আর প্রকাশ হয় মাইকা আসলে তার মেয়ে। দুজনের মধ্যে তর্ক শুরু হয়, কারণ এতে ফ্রিগার চাকরি চলে যেতে পারে। মাইকা বলে মানুষের নিরাপত্তার চেয়ে চাকরি বেশি গুরুত্বপূর্ণ নয়। এক প্রতিবেশী এসে ঝগড়া থামানোর চেষ্টা করে, যিনি শিগগিরই ঘর হারাবেন, কিন্তু তবুও চান সবাই একসঙ্গে থাকুক। বাড়ি ফিরে ফ্রিগা লক্ষ্য করে মাইকা একটা ছবিতে টাগার মুখ ঢেকে দিয়েছে এক টুকরো চুইংগাম দিয়ে। ফ্রিগা ও ডেবিয়ার ঘনিষ্ঠ হতে চায়, কিন্তু তখনই আবার এক হালকা কম্পন হয়। ফ্রিগা তার ফোনে র্যাডার চেক করে দেখে কম্পনের মাত্রা খুব কম। এটা পাহাড়ের স্বাভাবিক অ্যাডজাস্টমেন্ট। পরে ডেবিয়ার সিলিংয়ে ফাটল দেখে উদ্বিগ্ন হয়, ভাবতে চাকে এই কম্পনগুলো শহরের কি ক্ষতি করছে। বাইরে ফ্রিগা শোনে প্রতিবেশীর কুকুরগুলো অস্বাভাবিকভাবে চিৎকার করছে, যা সাধারণত হয় না। ঠিক তখনই টাগা আসে। সে জানায় সাইমনকে খুঁজে পাচ্ছে না। অবস্থা অস্বস্তিকর হয়ে যায় যখন সে ডেবিয়ারকে দেখে, আর ফ্রিগাকে পরিচয় করিয়ে দিতে হয়। তারপর মাইকা আসে তার প্রেমিকা ইলাকে নিয়ে এবং অভিযোগ করে, আজ তো সাইমনের জন্মদিন, আমরা পরিবার হিসেবে উদযাপন করার কথা, ডেবিয়ার এখানে কেন? তারা ধরে নেয় সাইমন হয়তো রাতে বাড়িতে ফিরে এসেছে, তাই সবাই কেক নিয়ে তার ঘরে ঢোকে তাকে চমক দিতে। কিন্তু সাইমন নেই, আর টাগা লক্ষ্য করে তার ভিডিও গেম কনসোলটাও নেই। ঠিক তখনই ফ্রিগা ফোন পায় সাইমনের সবচেয়ে ভালো বন্ধুর মায়ের কাছ থেকে। তার ছেলেও নিখোঁজ। ফ্রিগা বলে কিছু শুনলে জানাবে। হঠাৎ একটি ভূমিকম্প হয়, ঘর কেঁপে ওঠে, দেয়ালে ফাটল ধরে। ফ্রিগা ও টাগা ফোনে সিসমিক ডেটা দেখে বুঝতে পারে অবস্থা খারাপ হচ্ছে। খনি থেকে ফোন আসে, তাদের সাহায্য দরকার, কারণ ভূমিকম্পে এক জায়গায় গুহা ধসে পড়েছে। বেরোনোর আগে ফ্রিগা মাইকাকে বলে সাইমনকে খুঁজে বের করতে। বাইরে তারা লক্ষ্য করে যে কুকুরগুলো আরও জোরে ঘেউ ঘেউ করছে এবং পাহাড়ের বিপরীত দিকে দৌড়াচ্ছে। পথে টাগা ডেবিয়ারকে কিছু অস্বস্তিকর প্রশ্ন করে, কিন্তু ডেবিয়ার বন্ধুত্ব থাকার চেষ্টা করে। খনিতে এক কর্মচারী জানায় ইতিমধ্যে 1000 জনকে সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু 112 জন এখনও নিচে আটকে আছে, 520 থেকে 750 মিটার গভীরে। তারা রক্ষা টিমের সঙ্গে যোগাযোগ করে জানতে পারে সবাই ওপরে উঠছে, শুধু শেষ 22 জন বাদে।
ফ্রিগার অনেক কাজ আছে, তাই সে ডেবিয়ারকে বলে পরে দেখা হবে। ডেবিয়ার চলে যাওয়ার নিষ্পত্তি নেয়। টাগা তাকে অনুসরণ করে বলে ফ্রিগা তার কাজের প্রতি বেশি নিবেদিত, তাই বেশি প্রত্যাশা না রাখতে। সে এটাও বলে তার বাচ্চাদের নতুন বাবার দরকার নেই, আর ফ্রিগা এখনও ডিভোর্সের পেপার সই করেনি। এরপর ফ্রিগা এরিকার সঙ্গে দাঁড়ি করে মূল খনি টানেলে ঢোকে। ফ্রিগা দেয়ালে থাকা স্মারক ফলক দেখে থামে, ওটা তার প্রয়াত বাবার স্মৃতিতে তৈরি। দুপুরবেলা তারা 520 মিটার নিচে নামে, তারপর গাড়ি দেখে পায়ে হাঁটে এগোয়। তারা এক কর্মচারীর সঙ্গে দেখা করে যার কাছে একটা ড্রোন আছে। সে ধ্বংসাবশেষ অনুসরণ করছে গুহাধসের অবস্থান খুঁজতে। তারা এলাকা খুঁজতে শুরু করে। ওপরে কোথাও একটা গর্জনের শব্দ শুনতে পায়। ফ্রিগা হাতুড়ি দিয়ে দেয়ালে হালকা টোকা দিলে কিছু পাথর ভেঙে পড়ে। সবাই হতবাক হয়ে যায়, কিন্তু ভাগ্য ভালো, শুধু কয়েকটা আঁচড় লাগে। এরপর ফ্রিগা দেয়ালে নতুন তৈরি হওয়া গর্ত পরীক্ষা করে আর অবাক হয়ে দেখে ওপাশটা ফাঁপা। তারা ড্রোন পাঠায় আর দেখে গহ্বরটা বিশাল। ড্রোন প্রায় 2 কিলোমিটার ভিতর পর্যন্ত অনুসন্ধান করে আর তারা বুঝতে পারে গর্তটা শহরের দিকেও বাড়ছে। তখন এরিকা সিদ্ধান্ত নেয় যে এখনই সবাইকে সরিয়ে নেওয়া দরকার। টাগা মনে করে পুরো শহর খালি করা অতিরিক্ত প্রতিক্রিয়া, তাই ফ্রিগা তাকে বুঝিয়ে বলতে হয় যে শহরটা পুরো ধসে পড়বে। অল্প সময়ের মধ্যেই দলটি বেরিয়ে যাওয়ার পথে থাকে। তখন তারা আবার গর্জনের শব্দ শুনে। ফ্রিগা দেয়ালে হাত রেখে পরিস্থিতি বোঝার চেষ্টা করে, আর যখন শব্দটা আরও জোরে হয় সে সবাইকে দৌড়াতে বলে। টানেল ধসে পড়তে শুরু করলে তারা যত দ্রুত সম্ভব দৌড়ে উদ্ধার কক্ষের মধ্যে আশ্রয় নেয় সময় মতো। এদিকে মাইকা তার ভাই সাইমনকে খুঁজতে থাকে এবং অন্য এক কিশোরের কাছ থেকে পার্টির ব্যাপারে জানতে পারে। সে ফোনে সাইমনকে কল দেয়, কিন্তু কোনো উত্তর পায় না। শহরের মধ্যে হাঁটতে হাঁটতে সে পায়ের নিচে অনেক পোকা মারিয়ে ফেলে। বাড়িতে ইলা ও তার ভাই বোনেরাও লক্ষ্য করে অনেক পোকা পালাচ্ছে, যেন কিছু থেকে বাঁচার চেষ্টা করছে। হঠাৎ বালুর মাঠে একটা গর্ত তৈরি হয়, আর এক ছোট্ট ছেলে সেখানে আটকে ধীরে ধীরে নিচে নামতে থাকে। ইলা সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে তার ভাইকে বাঁচাতে চেষ্টা করে, কিন্তু গর্তটা তার ভাইয়ের ত্রিচক্রযানটাকেও টেনে নেয়। ফায়ার স্টেশনে ডেবিয়ারও ভূমিকম্প টের পায়। দমকল কর্মীরা একের পর এক কল পাচ্ছে। ভূমিকম্পে পানির পাইপ ফেটে গেছে, কুকুর পালিয়ে গেছে, পোকামাকড়ের উপদ্রব বেড়েছে, এমনকি একটা বাস রাস্তায় তৈরি হওয়া ফাটলে আটকে গেছে। ডেবিয়ার অবাক হয় শুনে যে কিরিনার জীবনে এমন ঘটনা নিয়মিত। তার নতুন বস বলে, তুমি ভেবে দেখো সত্যি এখানে থাকতে চাও কিনা। সেটাও উল্লেখ করে যে ফ্রিগা আর টাগার সম্পর্ক বহু বছর ধরেই অন অফ চলছে। অবশেষে মাইকা তার গাড়িতে গিয়ে দেখে সাইমনের সবচেয়ে ভালো বন্ধু সেখানে ঘুমাচ্ছে। পিছনে অনেক খালি বোতলও পড়ে আছে। ছেলেটি দরজা খুলতে অস্বীকার করে, তাই মাইকা পাথর ছুঁড়ে জানালা ভেঙে ফেলে। ইলা এসে তাকে বকাবকি করে। দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়, আর সেই সুযোগে ছেলেটি দৌড়ে পালিয়ে যায়। মাইকা কথোপকথন বাদ দিয়ে তার পেছনে ধাওয়া করে। রাস্তা পার হওয়ার সময় ডিবিয়ার প্রায় তাদের গায়ে গাড়ি চালিয়ে দেয়। মাইকা ছেলেটিকে ধরে ফেলে এবং মাটিতে ফেলে, আর ডিবিয়ার দৌড়ে গিয়ে তাদের আলাদা করে। ছেলেটি ব্যাখ্যা করে সে গাড়ি চুরি করেনি, সাইমন গাড়িটা ব্যবহার করছিল, তাই সে মাতাল হয়ে ওই গাড়িতেই ঘুমায়। সে মাইকাকে বলে পার্টির জায়গাটা কোথায় ছিল এবং জানায় যে সেখানকার সবাই হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে। তখন মাইকা ডেবিয়ারের গাড়ির চাবি চায়। চাবি বের করতে গিয়ে ডেবিয়ার পকেট থেকে একটি আংটির বাক্স ফেলে দেয়। ওটা এঙ্গেজমেন্ট রিং। মাইকা জানে ফ্রিগা এখনও ডিভোর্স পেপারে সই করেনি, তাই সে বলে তার মা এটা শুধু বাবাকে বিরক্ত করার জন্যই করছে। দুইজন একসাথে পার্টির জায়গায় যায়, যা মিনের কাছেই। সেখানে তারা একটা ফোনের রিং শুনে। তারা বেড়া টপকে শব্দ অনুসরণ করে আর দেখে মাটিতে বিশাল ফাটল। নিচে তাকিয়ে দেখে একটি ফোন পাথরের উপর বাজছে। তখনই তারা বুঝতে পারে পার্টিতে আসা সবাই ওই গর্তে পড়ে গেছে। মাটিতে আরেকটি ফোন পড়ে আছে, তাই মাইকা সাইমনকে কল দেয়, কিন্তু তার ফোনের কোনো শব্দ শোনা যায় না। ওদিকে মিনের উদ্ধার কক্ষে ফ্রিগা, টাগা ও অন্যরা অক্সিজেন মাস্ক পরে শ্বাস নিচ্ছে। তারা আলোচনা করে কি করা যায়। উদ্ধার টিমের জন্য অপেক্ষা করা যাবে না, কারণ যত তাড়াতাড়ি সম্ভব শহরবাসীকে আসন্ন বিপদের খবর দিতে হবে। বাইরের কম্পন থামলে তারা উদ্ধার কক্ষ থেকে বেরিয়ে এসে দেখে যে বের হওয়ার পথ পাথরে বন্ধ হয়ে গেছে। এরিকা উদ্ধার সিঁড়ির কথা মনে করে। টাকা বলে ওগুলো 20 বছর ধরে ব্যবহার হয়নি, কিন্তু আর কোনো উপায়ও নেই। তারা অন্য একটি টানেল ধরে সিঁড়ির পথে যেতে চায়, কিন্তু সেখানটাও পাথর ধসে বন্ধ। পাথরের ফাঁকে একটা ছোট্ট গর্ত দেখা যায়, যেটা বিপজ্জনক হলেও একমাত্র সম্ভাব্য পথ। ফ্রিগা প্রথমে গর্তের মধ্যে ঢুকে হামাগুড়ি দিতে থাকে।
মাঝপথে পাথরের শব্দ পেয়ে ধীর হয়ে যায়, কিন্তু অবশেষে অনেক কষ্টে ওপারে পৌঁছে যায়। এরপর টাগার পালা, কিন্তু যতই চেষ্টা করেই হোক সে মাঝপথ থেকে ফিরে আসে, কারণ তার ভয় লেগে যাচ্ছে, ক্লস্ট্রোফোবিয়ায় শ্বাসরুদ্ধ হচ্ছে। ফ্রিগা তাকে মনে করিয়ে দেয়, সাইমনের কথা ভাবো। তারপর একটি পারিবারিক গান গাইতে শুরু করে তাকে শান্ত করার জন্য। টাগা আবার চেষ্টা করে, কিন্তু গর্তের মাঝখানে আটকে পড়ে যায়, ভয় পেয়ে যায়, মনে হয় যেন দেয়াল তার উপর বন্ধ হয়ে আসছে। বিরক্ত ফ্রিগা আবার গর্তে ঢুকে তাকে সাহায্য করে। অবশেষে নিজের হাতের জোরে টাগাকে টেনে বের করে আনে। জ্ঞান ফিরে পেয়ে টাগা ফ্রিগাকে আঁকড়ে ধরে ধন্যবাদ জানায়। ড্রোন অপারেটর ছেলেটি সহজেই গর্ত পার হয়, কিন্তু এরিকা যখন পার হতে যায় একটি পাথর তার পায়ে পড়ে তাকে আটকে ফেলে। ফ্রিগা ক্রস হয়ে এরিকার কাছে পৌঁছানোর চেষ্টা করে এবং দেখে একটি বিশাল পাথর তার পায়ের ওপর আটকে আছে। এরিকা ব্যথায় চিৎকার করে ওঠে আর ফ্রিগা মরিয়া হয়ে পাথর সরানোর চেষ্টা করে, কিন্তু সেটা নড়ছে না। টাগা এসে সাহায্য করে, দুজনে মিলে অনেক চেষ্টা করে অবশেষে এরিকাকে টেনে বের করে আনে। তার পা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত, কিন্তু সে বেঁচে আছে। তারা তিনজন টানেলের অন্য দিক দিয়ে হাঁটতে থাকে। বাতাসে ধুলো, গ্যাস আর কম্পন বাড়ছে। ড্রোন অপারেটর বলে যে সেন্সার অনুযায়ী ভূগর্ভস্থ চাপ ক্রমে বাড়ছে, যে কোনো মুহূর্তে পুরো অংশ ধসে পড়তে পারে। ফ্রিগা জানে তারা এখনই ওপরে উঠতে পারলে হয়তো শহরকে সতর্ক করা যাবে। উপরের শহরে মাইকা ও ডিবিয়ার সেই ফাটল থেকে দূরে সরতে চেষ্টা করে, কিন্তু হঠাৎ মাটি আবার কেঁপে ওঠে, পুরো এলাকা ভেঙে নিচে নেমে যায়। তারা প্রায় পড়ে যাচ্ছিল, ডিবিয়ার শেষ মুহূর্তে মাইকাকে ধরে টেনে তোলে। দূরে তারা দেখে বাড়িঘরগুলো ধীরে ধীরে ভেঙে পড়ছে, যেন মাটি সবকিছু গিলে ফেলছে। আকাশ ধুলোয় অন্ধকার হয়ে যায়, কুকুর আর পাখিরা সব দিক দিয়ে পালাচ্ছে। খনির ভেতরে টানেলগুলো কাঁপতে থাকে। এরিকার পায়ে ব্যথা বেড়ে যায়, কিন্তু ফ্রিগা তাকে সাহস দেয়। টাগা রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সংকেত পাওয়া যাচ্ছে না। এক পর্যায়ে তারা একটি পুরনো বায়ু চলাচলের পথ বা ভেন্টিলেশন শাফট খুঁজে পায়। ওটা অনেক পুরনো, মূর্ছে ধরা ধাতব সিঁড়ি, কিন্তু সেটাই ওপরে ওঠার একমাত্র রাস্তা। তারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করে। মাঝপথে আবার প্রচণ্ড কম্পন হয়, লোহা বাঁকতে থাকে, ধুলো ঝরে করে। এরিকা কেঁদে ফেলে, বলে সে আর পারছে না। ফ্রিগা তাকে টেনে ধরে, বলে তুমি ওপরে উঠলে আমাদের সবাইকে বাঁচাতে পারবে। অবশেষে তারা উপরে ওঠে, কিন্তু সিঁড়ির শেষ প্রান্তে একটি ধসে পড়া দরজা বন্ধ। টাগা হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকে। অবশেষে দরজাটা ভেঙে যায় আর তারা তাজা বাতাস পায়। বাইরে এখন ধ্বংসস্তূপ, পুরনো কিরিনা প্রায় মাটির নিচে চলে গেছে। কিছু মানুষ রাস্তায় দৌড়াচ্ছে, কেউ গাড়িতে পালাচ্ছে, কেউ আহত হয়ে পড়ে আছে। ফ্রিগা রেডিও নিয়ে উদ্ধার দলের সঙ্গে যোগাযোগ করে চিৎকার করে বলে, শহর খালি করো, পাহাড় ভেঙে পড়ছে। ডেবিয়ার মাইকা ও ইলাকে গাড়িতে তুলে নেয় আর বিপদসীমা থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। হঠাৎ পাহাড় থেকে বিস্ফোরণের মতো শব্দ হয় আর বিশাল ধুলোর ঢেউ পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। ফ্রিগা আর টাগা একে অপরকে তাকায়, দুজনেই জানে এটাই শেষ সীমা। তারা একসঙ্গে নিরাপদ স্থানের দিকে দৌড়ায়। পিছনে পুরো পাহাড়টি ধসে পড়তে থাকে। তারা এক গুহার মতো জায়গায় ঢোকে পড়ে। বিশাল আওয়াজে চারদিক কেঁপে ওঠে, তারপর নীরবতা। কিছু ঘণ্টা পর উদ্ধারকারী দল হেলিকপ্টারে এসে ধ্বংসস্তূপে জীবিতদের খুঁজতে শুরু করে। ধ্বংসস্তূপের মধ্যে ফ্রিগা ও টাগাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। দুজনেই বেঁচে আছে, কিন্তু আহত। তাদের বের করে আনার সময় ফ্রিগা চোখ খোলে, তার চোখে পড়ে দূরে মাইকা, ডেবিয়ার ও ইলা নিরাপদ জায়গায় দাঁড়িয়ে আছে। ফ্রিগা ক্লান্ত কণ্ঠে বলে, আমরা পারলাম। তারপর হেলিকপ্টার আকাশে ওঠে। নিচে দেখা যায় ধসে যাওয়া পুরনো শহর, যার জায়গায় এখন শুধু গহ্বর আর ধোঁয়া। সুইডিশ পাহাড় শান্ত হয়ে আছে, কিন্তু সবার মনে ভয়, যখন খনি আবার কেঁপে উঠবে তখন কি বাকি থাকবে।